এবার আমরা যাচ্ছি অভয়ারণ্যের মাঝে চিরসবুজ এক পাহাড়ি গ্রাম রামপুরিয়াতে। দার্জিলিং শহরের খুব কাছে অবস্থিত এই পাহাড়ি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। কুয়াশা মাখা এই বনাঞ্চলের হোমস্টেতে রাত্রি কাটিয়ে তারপর সকাল সকাল গভীর অভয়ারণ্যের ভিতর রোমাঞ্চকর ট্রেকিংয়ে চলে গেলাম। অভয়ারণ্যের ভেতর দেখে নিলাম এখানকার জীববৈচিত্র্য, বিভিন্ন পাখি, রং বেরঙের ফুল, বিভিন্ন ঔষধি গুণ বিশিষ্ট গাছ, ছোট বড় পাহাড়ি ঝর্ণা, গুহা প্রভৃতি। দুই দিন মাইরুনগাঁওতে কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম রামপুরিয়ার উদ্দেশ্যে, যেটি দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত একটি অফবিট প্লেস। যাবার পথে আমরা কিছু স্পট ভিজিট করতে করতে যাব। আমরা এখন কালিম্পং টাউনের ওপর দিয়ে যাচ্ছি, যেটি মাইরুনগাঁও থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। কালিম্পং টাউনের রাস্তায় ভালোই জ্যাম থাকে, তবে আজকে আমরা এখন পর্যন্ত সেরকম একটা জ্যামে পড়িনি। কালিম্পং থেকে বেরিয়ে চিত্রে হয়ে আমরা এখন তিস্তা বাজারের দিকে যাচ্ছি। এখন আমরা তিস্তা ব্রিজ পার হচ্ছি। অক্টোবরে সিকিমের হরপ্পা বনের বীভৎসতা আমরা সবাই জানি। তার চিহ্ন তিস্তার দুপাশে এখনো বর্তমান। ধ্বংসলীলার চিহ্ন এখনো পুরোপুরি মুছে ফেলা যায়নি। এই দেখুন বিল্ডিংয়ের কি অবস্থা, যত দেখছি তত ভয় লাগছে। সত্যি তিস্তার কি বীভৎস রূপ হয়েছিল তখন। চারিপাশে পুরোদমে কাজ চলছে। সূর্যের সাথে লুকোচুরি খেলতে খেলতে ঘন বনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। আমরা পৌঁছে গেলাম লাভার্স মিট ভিউ পয়েন্টে। এটি দার্জিলিংয়ের তিনচুলে গ্রামে অবস্থিত। এই ভিউ পয়েন্টটি কালিম্পং থেকে প্রায় 21 কিলোমিটার। আসতে সময় লাগে ওই 50 মিনিট মতো। এখানে চারপাশে নানা রকম ফুড স্টল আছে। এই ভিউ পয়েন্ট থেকে তিস্তা ও রঙ্গিতের মিলনের অভূতপূর্ব দৃশ্য দেখা যায়। বাদিক থেকে রঙ্গিত এসে বিস্তৃত তিস্তার সাথে মিলিত হয়েছে। এই মিলিত জলপ্রবাহ দক্ষিণ দিকে বয়ে গেছে। দুটো নদীর দুরকম জলের রং পরিষ্কারভাবে বোঝা যায়। জায়গাটি খুবই সুন্দর। এখান থেকে তিস্তা ও রঙ্গিতের সঙ্গমস্থলটি সত্যি মনোমুগ্ধকর। আমরা এখানে গরম চায়ে গলা ভেজালাম। লাভার্স পয়েন্টে আজ বেশ ভালোই ভিড় আছে। এবার এসে এখানে অনেক বাদর দেখলাম। অনেকে খাবার দিচ্ছে বাদরগুলোকে। লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে রওনা দিয়ে আমরা পৌঁছালাম পেশক টি গার্ডেনে। পেশক চা বাগান লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে প্রায় 6 কিলোমিটার। আসতে সময় লাগলো প্রায় 15 মিনিট। যতদূর চোখ যাচ্ছে পাহাড়ের ঢালে চা পাতার সবুজ গালিচা বিছানা রয়েছে। চা বাগানের সৌন্দর্য প্রাকৃতিক অরণ্যের চিরাচরিত সৌন্দর্যের মতো না হলেও প্রকৃতিপ্রেমী মানুষের কাছে বরাবরই আকর্ষণীয়। মেঘমুক্ত ঝলমলে আকাশের সাথে দুটি পাতা একটি করি সবুজ বাগানের সৌন্দর্য এক মুহূর্তে আমাদের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দিল। চা বাগানের সামনে একটি টি স্টল থেকে আমরা সবাই চা খেলাম এবং চা পাতা কিনলাম। কোনো নামি ব্র্যান্ডের মোড়ক না থাকলেও চা পাতাগুলো বেশ ভালো। আমরা গত বছর এই স্টল থেকেই চা পাতা নিয়ে গিয়েছিলাম। চা বাগানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য লামাহাটা। পাহাড়ের প্রতিটা বাঁকেই প্রকৃতি যেন নতুন রূপে আমাদের কাছে ধরা দেয়। সামনের আকাশটাকে দেখুন কি সুন্দর লাগছে। পেশক টি গার্ডেন থেকে লামাহাটা 4.9 কিলোমিটার। যেতে সময় লাগে 15 মিনিট, যদি রাস্তায় জ্যাম না থাকে। পাইনের শাড়ি দেখেই বোঝা যাচ্ছে আমরা লামাহাটার কাছে চলে এসেছি। এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। প্রবেশ মূল্য 20 টাকা। যারা ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে পছন্দ করেন তাদের কাছে লামাহাটা একটি আদর্শ জায়গা। লামা শব্দের অর্থ বৌদ্ধ ভিক্ষুক এবং হাটা শব্দের অর্থ বাসস্থান। ভারত সরকার তিব্বতী লামাদের বসবাস করার জন্য দার্জিলিং থেকে 21 কিলোমিটার দূরে এই জায়গাটি নির্বাচন করেছিলেন। সেই কারণে এই জায়গাটির নাম লামাহাটা। চারিদিকে পাইন ও ধুপি গাছে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে বসে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে কখন যে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন তা আপনি নিজেও বুঝতে পারবেন না। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে মেঘের দল। মনে হচ্ছে আমরা যেন কুয়াশার মাঝে দাঁড়িয়ে আছি। এই এক অপরূপ শোভা। লামাহাটা ইকো পার্কের এই রাস্তাটি দিয়ে ওপরের দিকে একটি জলাশয় আছে, যা এখানকার বাসিন্দাদের কাছে খুবই পবিত্র। আপনারা চাইলে ট্রেক করে জলাশয়টি ঘুরে আসতে পারেন। আমাদের হাতে সময় কম থাকায় আমরা আর ওপরে উঠলাম না। লামাহাটাকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম রামপুরিয়ার পথে। লামাহাটা ইকো পার্ক থেকে রামপুরিয়া 8.5 কিলোমিটার। যেতে সময় লাগবে 25 মিনিট মতো।
মুহূর্তের মধ্যেই মেঘ এসে চারপাশটা আড়াল করতে লাগলো, ঠিক যেন রূপকথার মতো। আমরা মেঘের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি, দূরের কোনো কিছুই আর ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা এখন 6 মাইল পৌঁছালাম। ওখান থেকে আমরা বাম দিকের রাস্তা ধরলাম। লামাহাটা থেকে ঘুম যাবার পথে 6 মাইল থেকে বাঁদিকে, আর যদি আপনি দার্জিলিং এর দিক থেকে লামাহাটার দিকে আসেন সেক্ষেত্রে 6 মাইল থেকে ডান দিকের রাস্তা ধরে 4 কিলোমিটার গেলেই 15 মিনিটেই পৌঁছে যাবেন রামপুরিয়াতে। এই রাস্তা ধরে কিছুটা যাবার পর রাস্তা দুটি ভাগ হয়ে গেছে। বাঁদিকের রাস্তা চলে গেছে তাকদা, আর ডান দিকের রাস্তা চলে গেছে আমাদের গন্তব্য রামপুরিয়াতে। আমাদের গাড়ি জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলেছে। গাঢ় কুয়াশার স্তর ওড়নার মতো ঢেকে ফেলেছে চারপাশকে। ঘন জঙ্গলের কুয়াশার আবরণ এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। যতই এগোচ্ছি ততই কুয়াশা ঘন হচ্ছে। সত্যি জঙ্গলের মধ্যে দিয়ে রামপুরিয়া যাবার এই রাস্তার অভিজ্ঞতা আমাদের অনেক দিন মনে থাকবে। আমরা পৌঁছে গিয়েছি রামপুরিয়া হোমস্টের কাছে। এই পাথরের ধাপ বেয়ে কিছুটা উঠলে হোমস্টে, ওই ওপরে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে। চলুন পাথরের ধাপ বেয়ে ধীরে ধীরে হোমস্টের দিকে এগোনো যাক। তবে যাদের হাঁটুতে প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এই হোমস্টেতে ওঠা নামার ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হবে। যথেষ্ট খাড়া, অনেকটাই ওপরে হোমস্টেটা। হোমস্টের থেকে একটি ছেলে এসে আমাদের লাগেজগুলো ওপরে নিয়ে যাচ্ছে। আমরাও আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। খুব সুন্দর, চারপাশটা ফুল গাছ দিয়ে সাজানো। আমরা পৌঁছে গেলাম হোমস্টেতে। এই হচ্ছে রামপুরিয়া হোমস্টে। এই হোমস্টেটি 3 তলা। আমাদের রুমগুলো 3 তলাতে দিয়েছে। এটি 2 তলা। চলুন সামনের দিকটা ঘুরে আসা যাক। একটা টেবিল চেয়ার দেখা যাচ্ছে। এটা 2 তলার ব্যালকনি। এইদিকেও রুম আছে। চলুন এবার ওপরের দিকে যাই, আমাদের রুমের দিকে। এটা মেন এন্ট্রেন্স ওঠার। এখানে বসার জায়গা আছে, খুব সুন্দর করে সাজানো। বাহ, বেশ ভালো লাগছে। ওই যে পাশ দিয়ে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠতে হবে। সিঁড়িটি পুরোটাই কাঠের। চলুন ওপরের দিকে যাওয়া যাক। এই পৌঁছে গেলাম রুমে। 2টি ডবল বেড আছে। ওপরের ফ্লোরে মোট 3টে রুম আছে, তার মধ্যে এটি একটি। বেশ ছোটোর মধ্যে সুন্দর। বসার জায়গা আছে, টি টেবিল, 2টো চেয়ার। এই হচ্ছে বাথরুম, ছোটোর মধ্যে বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আছে। আমরা সবাই রুমে লাগেজ রেখে রুফটপে চলে আসলাম চারপাশটা ভালো করে দেখবার জন্য। সামনে ঘন কুয়াশা থাকায় দূরের কিছুই দেখা যাচ্ছে না। এই রামপুরিয়া গ্রামটি সেঞ্চাল অভয়ারণ্যে অবস্থিত। জায়গাটি খুবই নিরিবিলি। এখানে প্রকৃতি যেন সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে আছে। এখানকার জনবসতি খুব বেশি নয়, প্রায় 200 মানুষের বসবাস এই গ্রামটিতে। হোমস্টের কুক কাম কেয়ারটেকার আকাশ আমাদের হোমস্টের আশেপাশের অঞ্চলের বর্ণনা দিল। আমাদের হোমস্টের 3টে ফ্লোরের ব্যালকনি এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এই কুয়াশামাখা বনাঞ্চলটিতে এখনো দূষণের থাবা পড়েনি, তাই এখানে আসলে আপনারা প্রাণ ভরে বিশুদ্ধ বাতাস নিতে পারবেন। কুয়াশার চাদর কিছুটা হালকা হয়েছে, তাই যতদূর চোখ যাচ্ছে ঘন সবুজ বন চোখে পড়ছে। আমরা হোমস্টের গ্রাউন্ড ফ্লোরের ডাইনিং রুমে এসে ভাত, ডাল, আলু ভাজা ও ডিম কারি দিয়ে খেয়ে নিলাম। সন্ধ্যার পরে আমরা সকলে নিজেদের একটু আগুনের তাপে গরম করে নিলাম। সত্যি খুব ঠান্ডা এখানে, প্রায় 4-5 ডিগ্রি মতন। রাত্রি 9টার পর সকলে রুটি ও চিকেন কারি দিয়ে ডিনার সেরে রুফটপে চলে আসলাম রাতের পাহাড়ের শোভা দেখতে। ঘন অন্ধকারের মধ্যে দিয়ে জ্বলজ্বল করছে দূরের গ্রামের আলোকবিন্দুগুলো। স্নিগ্ধ চাঁদের আলো পাহাড়কে যেন এক অন্য মাত্রা দিয়েছে। এই অসাধারণ দৃশ্যকে মনের ক্যানভাসে নিয়ে ঘুমাতে চললাম। অন্ধকার থাকতে থাকতে নিজেদের ভালো গরম পোশাকে মুড়িয়ে সকাল 5:30টায় রুফটপে চলে আসলাম সূর্যোদয় দেখতে। ধীরে ধীরে পূব আকাশে উকি দিল সূর্য। সেই আলোয় চারিদিকের আকাশটা সোনালি হয়ে উঠল। চোখের সামনে হঠাৎ গাঢ় কমলা রঙের আগুনের গোলা যেন পাহাড়ের বুক চিরে উঠে এলো। সামনের এই অভূতপূর্ব দৃশ্য দেখে মনে হচ্ছে কোনো শিল্পীর আঁকা ক্যানভাসের সামনে দাঁড়িয়ে আছে। গতকাল বিকালেও যে পাহাড়গুলো কুয়াশায় ঢেকেছিল তারা আজ ভোরের আলোয় আমাদের চোখে ধরা দিল। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা টাইগার হিল। ওই যে পাহাড়ের মাথায় টাওয়ারটা দেখা যাচ্ছে ওটাই টাইগার হিলের সানরাইজ ভিউ পয়েন্ট। আর কিছুক্ষণ পর আমরা সেঞ্চুয়াল অভয়ারণ্যে একটা ছোট্ট ট্রেকিংয়ে যাব। এখানে একজন গাইডকে নিয়ে অভয়ারণ্যের ভেতরে যেতে হয়। গাইড চার্জ 300 থেকে 400 টাকা পড়ে। আজ আমাদের গাইড হোমস্টেরই ওনার বিকাশজি।
আমরা হোমস্টে থেকে বেরিয়ে বিকাশজির সঙ্গে জঙ্গলের দিকে রওনা দিলাম। বিকাশজি বললেন এই গাছটির পাতার রস রক্তক্ষরণ রোধ করে। এটি একটি জংলি স্ট্রবেরি গাছ। শরীরের কোনো অংশে ইন্টারনাল ব্লিডিং আটকাতে এই গাছটি খুব উপকারী। তাছাড়া এই গাছের ছাল মাড়ির সমস্যা রোধের জন্য উপকারী। হাঁটুর ব্যথা কমাতে এই গাছটির রস খুবই কার্যকরী। গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যাচ্ছি। পাহাড়ের ধাপে দেখুন কি সুন্দর আলু চাষ করা হয়েছে। মাঝে মাঝে রাই শাক দেখা যাচ্ছে, যা এখানকার মানুষের কাছে খুবই প্রিয় একটি পদ। চারিদিকে জঙ্গল ঘেরা পাহাড়ের মাঝে এই গ্রামটি সত্যি খুব সুন্দর। এরকম শান্ত নিরিবিলি মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ালে মন একটা অজানা আনন্দে ভরে ওঠে। এখানে গ্রামের প্রতিটি বাড়িতে একটা করে হানি বক্স বসানো আছে। বিকাশজি বললেন এখানকার মধুতে অনেক মেডিসিনাল ভ্যালু থাকায় মধুর দাম কিছুটা হলেও বেশি। যেহেতু জঙ্গলে নানা রকম ঔষধি গুণ সম্পন্ন গাছের ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে। और वो फ्रेश लीफ जो होता है, फ्रेश लीफ वो भी ब्यूटीफुल वेजिटेबल्स वेरी टेस्टी होता है, ठीक है। और इसका रूट 20 रुपीस है पोटैटो अभी हमारे मार्केट में। বিকাশজি বললেন এই কুকুরটিকে গ্রামের সবাই টাইগার বলে ডাকে, কারণ এই কুকুরটি লেপার্ডের সাথে লড়াই করে লেপার্ডকে গ্রাম থেকে তাড়িয়েছিল। जो लेडीज को हिल में आते समय उनका पेट दर्द या यूटीआई प्रॉब्लम होता है ना, ये लेना पड़ेगा, वो ऐसे च्यू करना पड़ेगा। मैं और दे दूंगा आपको, पानी में धो के लेना पड़ेगा। अब हम वाइल्ड लाइफ सेंचुरी के अंदर जा रहे हैं, इंडिया का सेकेंड ओल्डेस्ट वाइल्ड लाइफ सेंचुरी, वाइल्ड लाइफ सेंचुरी। সেঞ্চাল বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে ভারতের প্রাচীনতম অভয়ারণ্যগুলির মধ্যে একটি। এটি দার্জিলিং জেলায় অবস্থিত। 1976 সালে সরকারিভাবে অভয়ারণ্য ঘোষিত হয়। আমরা এগোতে থাকলাম বিকাশজির পিছে পিছে ঘন বনের মধ্যে দিয়ে পায়ে হাঁটা পথ ধরে। চারিদিকের ঘন জঙ্গলে কত অদ্ভুত নাম না জানা পাখির কিচিরমিচির মন ভরিয়ে দিল, যেন এক অন্য পৃথিবী। পাখির প্রেমীদের কাছে এই জায়গাটি খুব পছন্দের, কারণ এখানে দেখা মেলে নানা প্রজাতির হিমালয়ান পাখির, যেমন থ্রাস, বাবল, টিট, ম্যাকপাই প্রভৃতি। এই অভয়ারণ্যটির বিস্তৃতি 4900 থেকে 8000 ফুট উচ্চতা বিশিষ্ট টাইগার হিল পর্যন্ত। এই অভয়ারণ্যের মোট আয়তন 38 বর্গ কিলোমিটার। জঙ্গলের ভেতর দিয়ে ট্রেক করে চলে যাওয়া যায় কবিগুরু স্মৃতি বিজড়িত মংপুতে, যেটা এখান থেকে 7 কিলোমিটার দূরে। আমরা কালীঝোড়াতে পৌঁছে গেলাম। এটি टाइगर हिल থেকে সৃষ্টি হওয়া একটি ঝোড়া। वाटर सोर्स टाइगर हिल से पानी बह के आ रहा है। अच्छा। और यहाँ पर ऐसे तकरीबन 20-21 ऐसा छोटा छोटा पूल है जहाँ पर डे टाइम में आप पिकनिक कर सकते हैं, फिशिंग कर सकते हैं, यहाँ पर स्विमिंग कर सकते हैं। চারপাশের জঙ্গলের সৌন্দর্য আমাদের এক মুহূর্তের জন্য সম্পূর্ণ অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দিল। এক পাহাড় থেকে আরেক পাহাড় ওঠা নামা, ছোট সেতু দিয়ে জুড়ে আছে পাহাড়গুলো। ছোট সেতু দিয়ে দুই পাহাড়কে জুড়ে দিয়ে ঝর্ণার জল বয়ে চলেছে সেতুর নিচ দিয়ে। আবার এগিয়ে চললাম। জল পড়ার আওয়াজ শুনতে পাচ্ছি। ঘন জঙ্গলের ভিতর জলধারা ঝাঁপিয়ে পড়ছে বড় এক বোল্ডারের গা বেয়ে। সেই জলরাশি কুলকুল করে বয়ে চলেছে নিচের দিকে। সৃষ্টিকর্তার কি অপরূপ এক সৃষ্টি, ছবির মতো সুন্দর দৃশ্যপট। এই অভয়ারণ্যে দেখা যায় চিতাবাঘ, বনবিড়াল, হরিণ, হিমালয়ান উড়ন্ত কাঠবিড়ালি, কালো ভল্লুক, দেশি বনরই প্রভৃতি। আমরা একটা গুহার সামনে পৌঁছালাম। বিকাশজি বললেন 1986 সালে দার্জিলিংয়ে যে আন্দোলন হয়েছিল, তখন পাহাড়ের নেতা সুভাষগি সিং সিআরপিএফের রেড থেকে নিজেদেরকে বাঁচিয়ে তার লোকজনের সাথে এই গুহাতে আশ্রয় নিতেন। এখানে একদিন স্টে করে মংপুর রাস্তা ধরে সিকিমের দিকে চলে যেতেন। এখানে স্টে করার সময় গ্রামের লোকজন তাদেরকে খাওয়া দাওয়া প্রোভাইড করতেন। এই গুহাতে মোটামুটি 50-60 জন লোক আশ্রয় নিতে পারে। গুহার ভেতরটা অন্ধকার, যতটা পারি দেখানোর চেষ্টা করছি। এখন গ্রামের লোকজন এখানে নাগদেবতার পুজো করতে আসে।
এই অভয়ারণ্যে ওক, বাঁশ, কনিফার ও বিভিন্ন প্রকার ফান গাছ দেখা যায়। রডোডেন্ড্রন, ম্যাগনোলিয়াম, প্রিমুলা এবং বন্য অর্কিডের ফুলের প্রজাতি প্রচুর পরিমাণে পাওয়া যায়। दीजिए दीजिए दीजिए। ये तो ऑर्गेनिक है ना, इसका और ही टेस्ट होता है। ঘন জঙ্গলের ভেতর দিয়ে আবার কিছুটা চলার পর আমাদের চোখে পড়ল অনামি এই জলধারা। শ্যাওলামাখা পাথরের গা বেয়ে পরিষ্কার টলটলে জলধারা বয়ে আসছে ওপর থেকে। হালকা একটা ঠান্ডা হাওয়া বইছে, সাথে জংলি ফুলের গন্ধ নাকে আসছে, কিছু পাখির ডাকও শোনা যাচ্ছে। দারুণ পরিবেশ, খুব ভালো লাগছিল আমাদের। সবাই নিজেদের মতো করে উপভোগ করলো এই দৃশ্য। প্রায় ঘন্টাখানেক চড়াই উতরাই পেয়ে সকলেই একটু হাঁপিয়ে উঠেছিলাম। সূর্যের আলো বেশ জোরালো হয়ে উঠেছে। আমরা সকলেই জঙ্গলের ভেতর বসে একটু বিশ্রাম নিচ্ছি, সাথে বিকাশজির কাছ থেকে এখানকার আরো গল্প শুনছিলাম। জঙ্গল ঘোরাতে এই কুকুরটিও আমাদের সঙ্গী ছিল। সব ভালো মুহূর্তেরই যেরকম শেষ আছে, তেমনি আমাদের এই জঙ্গলে কাটানো সুন্দর মুহূর্ত শেষ হয়ে গেল খুব দ্রুত। তবে স্মৃতিটা থেকে যাবে সারা জীবন। এবার আমরা হোমস্টের দিকে যাচ্ছি। আমরা সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে আসলাম। খোলা ব্যালকনিতে পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্ট সারলাম। আমাদের ব্রেকফাস্টের আজ মেনু ছিল রুটি, আলুর তরকারি, সাথে পেঁয়াজ লঙ্কা। এই হচ্ছে রামপুরিয়া হোমস্টের কুক আকাশ। খুব ভালো রান্না করে, খুব ভালো ছেলে। আজ আমাদের রাত্রে ট্রেন ধরতে হবে, তাই ইচ্ছে না থাকলেও আমাদের বেরোতে হচ্ছে। হোমস্টের অমিত আমাদের লাগেজ এনে গাড়িতে তুলছে। হোমস্টের ওনার বিকাশজিকে বিদায় জানিয়ে আমরা গাড়ির দিকে এগিয়ে চললাম। গাড়ির ড্রাইভার রমেশ গাড়ির ছাদে সমস্ত লাগেজ সাজিয়ে নিচ্ছে। এখন সকাল 10:30 বাজে। আমরা রামপুরিয়া থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম। নিস্তব্ধতারও যে একটা অদ্ভুত সৌন্দর্য আছে, সেটা উপলব্ধি করতে হলে আপনারা অবশ্যই একবার রামপুরিয়া গ্রামে ঘুরে যাবেন। মংপু যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা আমাদের সঙ্গী হয়েছিল। মনের আশ মিটিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখে নিলাম। ফরেস্টের রাস্তা ধরে আমরা মংপুর দিকে এগিয়ে চললাম। আমরা মংপু হয়ে এনজিপি যাব। রামপুরিয়া থেকে মংপুর দূরত্ব 24 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। হঠাৎ করে জঙ্গলের মাঝে নানা রকম পতাকা দিয়ে সাজানো একটা ব্রিজের সামনে উপস্থিত হলাম। খুব সুন্দর জায়গাটা। আমাদের গাড়ির ড্রাইভার রমেশ বলল, এটি রাম্বি খোলা ব্রিজ। জলধারা বয়ে চলার আওয়াজ কানে আসছে। একটু কাছে গিয়ে দেখলাম শ্যাওলা মাখা বড় বড় বোল্ডারের গা বেয়ে জলের ধারা পাহাড়ের ওপর থেকে বয়ে নিচের দিকে চলেছে। এখানে কিছু সময় কাটিয়ে আমরা মংপুর উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে মংপু প্রায় 10 কিলোমিটার। যেতে সময় লাগবে ওই 25 মিনিট মতো। পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ ধরে আমরা মংপুর দিকে এগিয়ে চলেছি। আমরা পৌঁছে গেলাম মংপুর কুইনান ফ্যাক্টরির গেটের সামনে। এই কুইনান ফ্যাক্টরির গেটের উল্টো দিকেই রবীন্দ্র মিউজিয়াম। এই ভবনের দর্শন পাওয়া ভারতের সমস্ত রবীন্দ্রপ্রেমী মানুষের কাছে স্বপ্নের মতো। আমরা রবীন্দ্র মিউজিয়ামের মেন গেটের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে টিকিট কাউন্টার, ওখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। টিকিটের মূল্য 25 টাকা। বৃহস্পতিবার করে এই মিউজিয়ামটি বন্ধ থাকে। ডক্টর মনমোহন সেন ও তার সহধর্মিণী মৈত্রী দেবীর আমন্ত্রণে সাড়া দিয়ে 1938 সাল থেকে 1940 সালে কবি এখানে 4 বার এসেছেন। লেখিকা এবং ঔপন্যাসিক হিসাবে পরিচিত মৈত্রী দেবী। রবীন্দ্র ভবনের সামনে সুন্দর বাগানে কবিগুরুর এই আবক্ষ মূর্তিটি আছে। মৈত্রী দেবীর স্বামী ডক্টর মনমোহন সেন সিংকোনা প্ল্যান্টেশনের চিফ কেমিস্ট ছিলেন। স্বামীর কাজের সুবাদেই মৈত্রী দেবী কোয়ার্টারে থাকতেন। সেই কোয়ার্টারটি সিংকোনা মন্ত্রণালয়ের অধীনে আজ ঐতিহাসিক রবীন্দ্র ভবন। এই ভবনে সংগ্রহশালার ভেতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকেই আমাদের ছবি তুলতে হলো। এই ভবনে কবির ব্যবহার করা খাট, লেখার ডেস্ক, রঙের প্যালেট, বায়োকেমিক ওষুধের শিশি, বহু ছবি আজও রয়ে গেছে। কবি এখানে বসে লিখেছেন অজস্র রচনা, জন্মদিন, নবজাতক, সানাই, আকাশপ্রদীপ, প্রহাসিনী প্রভৃতি। বাংলা ভাষা পরিচয়, ছেলেবেলা, শেষ কথা, গিরিবাস, ছড়া ও অনেক চিঠিপত্র ও চিত্রকলা এখানেই সৃষ্টি হয়েছিল। মৈত্রী দেবীকে লেখা কবির কিছু চিঠিও আজও ভবনের সংগ্রহশালায় শোভা পাচ্ছে। 1938 সালে কালিম্পং থেকে গুরুদেব রেডিওতে তার রচিত জন্মদিন গ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন। পাহাড়ের এই ছোট্ট গ্রাম মংপু কবির সঙ্গে কিভাবে জড়িয়ে ছিল সে সম্পর্কে নানান তথ্য মেলে মৈত্রী দেবীর লেখা মংপুতে রবীন্দ্রনাথ নামক বইতে। মংপুতে অনেকটা সময় কাটিয়ে আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম। মংপু থেকে এনজিপি প্রায় 53 কিলোমিটার। যেতে সময় লাগবে মোটামুটি ঘন্টা 2। আমরা রাম্বি মোড়ে পৌঁছালাম। মংপু থেকে রাম্বি মোড় 9 কিলোমিটার। আসতে সময় লাগলো 25 মিনিট মতো। এখান থেকে এনজিপি পৌঁছাতে আমাদের আরো 43 কিলোমিটার পথ পার করতে হবে। যেতে সময় লাগবে ঘন্টা 2 মতো। তিস্তাকে পাশে রেখে আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে।
এখন সন্ধ্যা 7টা বাজে, আমরা এনজিপি স্টেশনে পৌঁছালাম। আমরা 7:45-এর দার্জিলিং মেল ধরব। স্টেশনের পাশে শুভঙ্কর হোটেল থেকে আমরা রাতের খাবার নিয়ে নিলাম। এখন 7:23 বাজে, আমাদের ট্রেন দার্জিলিং মেল 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল। এনজিপি স্টেশনে পৌঁছানোর আগে আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম, কারণ আমাদের গাড়ি জ্যামে আটকে গিয়েছিল। আমাদের ড্রাইভার রমেশ ঘুরপথে আমাদের স্টেশনে না নিয়ে আসলে আমরা হয়তো ট্রেনটা পেতাম না। যাক, রমেশকে অনেক ধন্যবাদ, সে আমাদের সময় মতো স্টেশনে পৌঁছে দিয়েছে। ঘড়ির কাঁটায় 7:50 বাজে, আমাদের ট্রেন ছাড়লো। এবারের মতো আমাদের পাহাড়ের দুটি ছোট্ট গ্রামের ভ্রমণ এখানেই শেষ হলো। পরের বার অন্য কোথাও অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল মেমোরেবল ট্যুর সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এবং ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবেন।